বা essential English, embedded questions। সম্মানিত পাঠক, এমবেড শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে গেঁথে যাওয়া। সুতরাং এমবেডেড মানে দৃঢ়ভাবে গ্রথিত, আর এমবেডেড কোয়েশ্চেন্স বলতে বোঝায় কোনো প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন বা আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স দৃঢ়ভাবে গ্রথিত হয়ে যাওয়া। তো যাই হোক, এবার আমরা দেখি কোন সিচুয়েশনে এমবেডেড কোয়েশ্চেন ব্যবহৃত হয় বা কোন ধরনের প্রশ্নকে এমবেডেড কোয়েশ্চেন বলা হয় বা এমবেডেড এর ব্যবহার হয়ে থাকে। তো প্রথমে আছে ডাব্লিউএইচ যুক্ত ক্লজের পূর্বে যদি আরেকটি ক্লজ থাকে, ডাব্লিউ যুক্ত ক্লজটিকে এমবেডেড কোয়েশ্চেন বলে। এমবেডেড কোয়েশ্চেনটি সাধারণত ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং এটি বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে থাকে, অর্থাৎ বাক্যে একটি স্বাধীন এবং একটি মেইন ক্লজ থাকে যদি, আর এক্ষেত্রে এই ডাব্লিউএইচ কোয়েশ্চেনটি থাকবে সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে। আর সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে এমবেডেড কোয়েশ্চেনটি সবসময় অ্যাসার্টিভ হয়ে থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি প্রশ্ন হলেও ইংলিশ সেন্টেন্সে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী কোয়েশ্চেন স্ট্রাকচার হয় না, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি থাকে সেটা সাবজেক্টের পরে না গিয়ে সাবজেক্টের পরে বসে, সাবজেক্টের পূর্বে না গিয়ে সাবজেক্টের পরে বসে। অর্থাৎ প্রশ্ন হলে সাধারণত অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে থাকে, আর অ্যাসার্টিভ হলে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে থাকে। সুতরাং এক্ষেত্রে এটা অ্যাসার্টিভ রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটা সাবজেক্টের পরে যায়। এক্সাম্পল হিসেবে আমাদের প্রথমে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আই নো, এটা হচ্ছে স্বাধীন ক্লজ। ওয়ার ইউ আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। দেখুন বাংলায় আমরা এভাবে কথা বলি যে আমি জানি তুমি কোথায় যাচ্ছ। এই ওয়ার এখানে মূলত কোথায় বললেও ইংলিশে ব্যবহৃত হয় যেথায় রূপে, অর্থাৎ এখানে প্রশ্নবোধক চিহ্ন হয় না, এবং এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে ইউ আর গোয়িং, অর্থাৎ এই আর প্রশ্ন হলে ওয়ার আর ইউ গোয়িং হতো। দেখুন পরবর্তীতে নট দেওয়া আছে, অর্থাৎ এভাবে হবে না। যেটা হবে না সেটা হচ্ছে আই নো ওয়ার আর ইউ গোয়িং। সাধারণভাবে আমাদের বাংলার সাথে মেলালে এরকম হওয়ার কথা, অর্থাৎ প্রশ্ন হওয়ার কথা আর এই সাবজেক্টের আগে বি ভার্বটা চলে যাওয়ার কথা, আই নো ওয়ার আর ইউ গোয়িং। কিন্তু না, এটা এমবেডেড কোয়েশ্চেনে নিয়ম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ এর পরের অংশটুকু অ্যাসার্টিভ রূপে ব্যবহৃত হয়। তাহলে সেন্টেন্স যেটা প্রথমে আছে উপরে আছে হচ্ছে কারেক্ট সেন্টেন্স, আই নো ওয়ার ইউ আর গোয়িং। ওয়ার আর ইউ নয়, ওয়ার ইউ আর গোয়িং। এরপরের উদাহরণটা দেখুন, আই ক্যান্ট রিমেম্বার হোয়াট হার নেম ইজ। দেখুন যদি এটা প্রশ্ন হতো তাহলে হতো আই ক্যান্ট রিমেম্বার হোয়াট ইজ হিজ নেম, অর্থাৎ এই হিজ অথবা হার নেমের পূর্বে আসতো ইজ, কিন্তু তা না হয়ে ইজটা চলে গেল শেষে, অর্থাৎ সাবজেক্টের পরে ইজ চলে গেল। সাবজেক্ট হচ্ছে এখানে হার নেম, তাহলে আই ক্যান্ট রিমেম্বার হোয়াট হার নেম ইজ, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন হয় না, অ্যাসার্টিভ সেন্টেন্স রূপে ব্যবহৃত হয়। এরপর আই অফেন ওয়ান্ডার হাউ ইউ ডু দ্য ওয়ার্ক। এখন যদি এটা প্রশ্ন হতো পরবর্তী, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্লোজটা যদি প্রশ্ন হতো তাহলে তো হাউ ডু ইউ ডু দ্য, অর্থাৎ আরেকটা ডু বসতো অক্সিলারি ভার্ব রূপে, কিন্তু তা না হয় এটা অ্যাসার্টিভ হয়েছে এবং শেষে প্রশ্নবোধক কোয়েশ্চেন মার্ক না হয় ফুল স্টপ হয়েছে। এরপর যা আছে তা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেনের পূর্বের ক্লজটা যদি প্রশ্ন হয়, প্রশ্নবোধক হয়, অর্থাৎ ডাবল কোয়েশ্চেন, যেমন সাবঅর্ডিনেট ক্লজটাও প্রশ্ন আবার মেইন ক্লজটাও প্রশ্ন, তাহলে কি বলা হচ্ছে, তবে এরপরে ইন্টারোগেটিভ মার্ক হবে, অর্থাৎ প্রথমটা তো প্রশ্ন থাকবেই, এরপর সাবঅর্ডিনেট ক্লজ বসবে আর শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন হবে, তবে সাবঅর্ডিনেট ক্লজ যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সেটা অবশ্যই অ্যাসার্টিভ রূপেই থাকবে আগের নিয়ম অনুযায়ী। তো প্রথম উদাহরণ দেখুন, ডু ইউ নো, এটুকু হচ্ছে প্রশ্ন, ওয়েন হি উইল কাম, শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো, কিন্তু এই ওয়েন থেকে হি উইল কাম পর্যন্ত এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরের অংশ। আর যদি পরবর্তী অংশটাকে প্রশ্ন করা হতো তাহলে হতো ওয়েন উইল হি কাম, কিন্তু নিয়ম অনুযায়ী
প্রশ্ন একটা হয়, অর্থাৎ প্রথমে যদি প্রশ্ন হয় সেটাই ইন্টারোগেটিভ স্ট্রাকচার হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপে প্রথমে যে ডু ইউ নো হলো, এরপর ওয়েন উইল হি কাম না হয় ওয়েন হি উইল কাম, অর্থাৎ পরবর্তী অংশটা অ্যাসার্টিভ আর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। এটাই হচ্ছে এই যদি এমবেডেড কোয়েশ্চেনের নিয়ম। যদি প্রথম অংশটা প্রশ্ন হয় তাহলে শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসবে, তবে এমবেডেড অংশটা অর্থাৎ যেটা WH ওয়ার্ড যুক্ত প্রশ্ন সেটা অবশ্যই অ্যাসার্টিভ রূপে থাকবে। এরপর ক্যান ইউ টেল মি ওয়েন দ্য ট্রেন লিভস, ওয়েন ডাজ দ্য ট্রেন হবে না, ওয়েন দ্য ট্রেন লিভস, অর্থাৎ পরেরটা অ্যাসার্টিভ হলো আর শেষে প্রশ্নবোধক চিহ্ন হলো। এরপর আরও কিছু সেন্টেন্স, টেল মি হোয়াট ইউর নেম ইজ। টেল মি এটা প্রশ্ন নয়, অর্থাৎ এটা হচ্ছে একটি ইম্পারেটিভ অংশ সেন্টেন্স। প্রথম অংশটা মেইন ক্লজটা ইম্পারেটিভ সেন্টেন্স আর পরেরটা প্রশ্ন, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়নি কারণ আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাসার্টিভ হয়ে গেছে, হোয়াট ইউর নেম ইজ। যদি এটা প্রশ্ন হতো তাহলে তো হোয়াট ইজ ইউর নেম। তো যাই হোক, নিয়ম অনুযায়ী পরেরটা অ্যাসার্টিভ। এরপর ডাজ ইউর ফাদার নো, এইটুকু হচ্ছে প্রশ্ন। ডাজ ইউর ফাদার নো, অর্থাৎ মেইন ক্লজটা এখানে কোয়েশ্চেন, এ কারণে শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে, ডাজ ইউর ফাদার নো ওয়ার ইউ আর গোয়িং। যদি পরেরটাকে প্রশ্ন করা হতো তাহলে হতো ওয়ার আর ইউ গোয়িং, এভাবে লিখলে অবশ্যই সেটা ভুল হতো। তো যাই হোক, প্রথম অংশটা প্রশ্ন হওয়াতে প্রথমটা ইন্টারোগেটিভ রূপে আছে, স্ট্রাকচার অনুযায়ী ইন্টারোগেটিভ স্ট্রাকচার আছে, আর সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাসার্টিভ রূপে আছে, তবে সর্বশেষ কোয়েশ্চেন মার্ক বসেছে। এরপর যা আছে সেটা হচ্ছে প্রশ্নের মাঝে যদি দুটো অংশ থাকে এবং দুটো অংশে যদি আলাদা সাবজেক্ট ও ভার্ব থাকে, তবে প্রথম অংশটি ইন্টারোগেটিভ এবং দ্বিতীয় অংশটি অ্যাসার্টিভ হয়। অর্থাৎ আমরা এমবেডেড কোয়েশ্চেনের নিয়ম দেখলাম যে প্রথমে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আর শেষে গিয়ে অ্যাসার্টিভ হয়ে যায়, কিন্তু এখানে দুটো অংশই প্রশ্ন, অর্থাৎ WH ওয়ার্ড দ্বিতীয় অংশে আলাদা না, পুরোটাই একটা প্রশ্ন, তবে এখানে আলাদা সাবজেক্ট, দুটো অংশে আলাদা সাবজেক্ট এবং আলাদা ভার্ব। তো যাই হোক, এক্ষেত্রে প্রথম অংশটি ইন্টারোগেটিভ হবে এবং দ্বিতীয় অংশটি অ্যাসার্টিভ হবে, আর সর্বশেষ শেষে কোয়েশ্চেন মার্ক বসবে, অর্থাৎ শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন। দেখুন প্রথম সেন্টেন্স, কি কারণে মায়ানমারে নিরীহ রোহিঙ্গা মুসলমানদের সম্পদ লুণ্ঠন করা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই সেন্টেন্সটি আমাদের বুক ওয়ানের সেন্টেন্স। তো দেখুন এখানে দুটো প্রশ্ন, একটি হচ্ছে সম্পদ লুণ্ঠন করা হয়েছিল, আবার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। দুটো অংশেই সাবজেক্ট, সম্পদ একটা সাবজেক্ট, অর্থাৎ এখানে প্যাসিভ সেন্টেন্সে যেহেতু কর্তা থাকে না, অবজেক্টই সাবজেক্টের কাজ করে, অর্থাৎ অবজেক্টই সাবজেক্ট। সুতরাং সম্পদ সাবজেক্ট, লুণ্ঠন করা ভার্ব, আবার বাড়িঘর সাবজেক্ট, পুড়িয়ে দেয়া ভার্ব। তাহলে আলাদা আলাদা সাবজেক্ট এবং ভার্ব আছে, সেক্ষেত্রে প্রথম অংশটি ইন্টারোগেটিভ হবে আর পরেরটি অ্যাসার্টিভ হবে আর সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। দেখুন আমরা এখানে দুটো অংশের যে কোনো একটা অংশকে আগে আনতে পারি। ফর হোয়াট রিজন, কি কারণে, ওয়ার দ্য হাউসেস অফ ইনোসেন্ট রোহিঙ্গা মুসলিমস অফ মায়ানমার, অর্থাৎ মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের, নিরীহ রোহিঙ্গা মুসলমানদের বাড়িঘর, এখানে বাড়িঘরকে সাবজেক্ট করা হয়েছে, এই কারণে ওয়ার হয়েছে। প্রথমে প্রশ্ন ইন্টারোগেটিভ অনুযায়ী হাউসেসের আগে ওয়া বসেছে, তাহলে ওয়া দ্য হাউসেস অফ ইনোসেন্ট রোহিঙ্গা মুসলিমস অফ মায়ানমার বার্নড। এরপর অ্যান্ড দ্য ওয়েলথ ওয়াজ লুটেড। দেখুন এবার ওয়েলথ সাবজেক্ট, অর্থাৎ পরবর্তী সাবজেক্টটাকে পরে এনে এরপর ওয়াজ বসেছে, অর্থাৎ ওয়াজ দ্য ওয়েলথ হয়নি, পরবর্তী সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসেছে পরে, কারণ এটা অ্যাসার্টিভ হয়েছে, পরবর্তী অংশটা অ্যাসার্টিভ হয়েছে। এবার আমরা সেন্টেন্সটাকে উল্টে দিতে পারি, অর্থাৎ আমরা এই পরের সাবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে যেতে পারি, তাহলে তখন সেটা প্রথমটা ইন্টারোগেটিভ হবে আবার দ্বিতীয়টা অ্যাসার্টিভ হবে। এবার দেখুন আমরা ওয়েলথকে আগে আনলাম এবং হাউসেসকে পরে আনলাম। দেখুন পরবর্তী সেন্টেন্স, ফর হোয়াট রিজন ওয়াজ দ্য ওয়েলথ, এখানে ওয়াজ হয়েছে কারণ ওয়েলথ আনকাউন্টেবল আর হাউসেস কাউন্টেবল ছিল, এই কারণে ওয়ার হয়েছিল। তো যাই হোক, for what reason was the wealth of innocent Rohingya Muslims of Myanmar looted and the houses were burnt? সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন, আর প্রথম অংশটা ইন্টারোগেটিভ, দ্বিতীয় অংশটা অ্যাসার্টিভ। তাহলে এখান থেকে যা বোঝা গেল
দুটো অংশে প্রথমে প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্ন হবে, আর পরবর্তী প্রশ্ন থাকলেও সেটা অ্যাসার্টিভ রূপেই বসবে। আর যদি দুটোই প্রশ্ন হয় তাহলে শেষে কোয়েশ্চেন মার্ক বসবে। আর যদি শুধুমাত্র এমবেডেড অংশ অর্থাৎ ডাব্লিউএস ক্লজটা প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আর এমবেডেড শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে না। যেমন আমাদের প্রথম দিকে যে সেন্টেন্স, আই নো ওয়ার ইউ আর গোয়িং ফুল স্টপ, এরপরে ফুল স্টপ প্রশ্নবোধক চিহ্ন নয়, এবং সাবঅর্ডিনেট ক্লোজটাও অ্যাসার্টিভ সেন্টেন্স রূপে আছে। তো যদি প্রথম অংশটাই প্রশ্ন হয়, প্রথম অংশটা প্রশ্ন আর দ্বিতীয়টাও প্রশ্ন, তাহলে দ্বিতীয়টা অ্যাসার্টিভ তো আগের মতোই হবে না, কিন্তু প্রথম অংশটা প্রশ্ন হবে আর প্রশ্নবোধক চিহ্নটা গিয়ে সবার শেষে বসবে।